ওকে, আমাদের আজকের চ্যাপ্টার নাম হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটস, যার বাংলা অর্থ হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। এই চ্যাপ্টারটি অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং এমবিএর অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিতেও ইনটেনজিবল অ্যাসেট বা অস্পর্শনীয় সম্পত্তি এই চ্যাপ্টারটি আছে। তো প্রথমেই আমরা জানব ইনটেনজিবল অ্যাসেটস বা অস্পর্শনীয় সম্পত্তি কাকে বলে। আমরা স্ক্রিনে একটি সংজ্ঞা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই, দেখা যায় না বা স্পর্শ করা যায় না, অথচ সম্পত্তি হিসাবে প্রদর্শন করতে হয়, এমন ধরনের সম্পত্তিকে অস্পর্শনীয় সম্পত্তি বলে। আমি সংজ্ঞাটি আরেকবার পড়ছি। যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই, দেখা যায় না বা স্পর্শ করা যায় না, অথচ সম্পত্তি হিসেবে প্রদর্শন করতে হয়, এমন ধরনের সম্পত্তিকে অস্পর্শনীয় সম্পত্তি বলে। আমি নিচে অস্পর্শনীয় সম্পত্তির কিছু উদাহরণ দিয়েছি, যেমন গুডউইল বা সুনাম, এটা হচ্ছে একটি অস্পর্শনীয় সম্পত্তি। কপিরাইট বা মুদ্রণ সত্ত্ব, এটা হচ্ছে একটি অস্পর্শনীয় সম্পত্তি। প্যাটেন্ট রাইট বা প্যাটেন্ট সত্ত্ব, ট্রেডমার্ক বা ব্যবসায়িক চিহ্ন, ট্রেড নেম বা ব্যবসায়িক নাম, লিজ হোল্ডার, ফ্র্যাঞ্চাইজ, ব্র্যান্ড নেম, এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তির উদাহরণ। আশা করি অস্পর্শনীয় সম্পত্তি কাকে বলে এবং অস্পর্শনীয় সম্পত্তির উদাহরণগুলো সবাই বুঝতে পেরেছ। এই চ্যাপ্টারটি হচ্ছে জাবেদা ভিত্তিক একটি চ্যাপ্টার, এবং জাবেদাগুলো অঙ্কের মাধ্যমেই শেখা যায়। তো চলে যাচ্ছি আমাদের আজকের অঙ্কে। ওকে, স্ক্রিনে আমরা 1 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। তো সবাই খেয়াল করো, প্রবলেম 1-এ কি বলেছে। দাদা কর্পোরেশন পারচেজ এ প্যাটেন্ট ফ্রম রাধা কোম্পানি অন জানুয়ারি 1, 2004। 2004 সালের জানুয়ারি মাসের 1 তারিখে রাধা কোম্পানির কাছ থেকে দাদা কর্পোরেশন একটা প্যাটেন্ট ক্রয় করেছে, যার মূল্য হচ্ছে 64,000 টাকা। আচ্ছা, প্যাটেন্ট হচ্ছে একটা সম্পত্তি, হ্যাঁ। তো আমরা যদি সম্পত্তি ক্রয় করি তাহলে কি হয়, সম্পত্তি ডেবিট, আর প্যাটেন্ট নগদ টাকায় ক্রয় করতে হয়, তাহলে কি ক্রেডিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। যদি কোনো সম্পত্তি ক্রয় করি তাহলে ডেবিটে সম্পত্তিটা বসে, আর নগদ টাকায় ক্রয় করলে ক্রেডিট পাশে নগদ টাকা বসে, হ্যাঁ, মানে নগদ টাকা চলে যায়, যার কারণে আমরা ক্যাশটাকে ক্রেডিট করি। তো এইখানে আমরা প্যাটেন্ট, দাদা কর্পোরেশন প্যাটেন্ট ক্রয় করেছে, সো আমরা যদি প্যাটেন্ট ক্রয়ের জাবেদা প্রদান করি, যেহেতু প্যাটেন্ট ক্রয় করেছে সো প্যাটেন্ট ডেবিট হবে, আর নগদ টাকায় ক্রয় করতে হয় সো ক্যাশ ক্রেডিট হবে। ক্যাশ যেহেতু চলে যাচ্ছে, ক্যাশটাকে আমরা ক্রেডিট করব। এটা হচ্ছে প্রথম জাবেদা। তারপর আমরা পড়বো আর কি, যে পরবর্তীতে কি বলেছে। দ্য প্যাটেন্ট হ্যাজ এ রিমেনিং লিগেল লাইফ অফ 16 ইয়ার্স। এই প্যাটেন্টের মেয়াদ হচ্ছে 16 বছর। দাদা কর্পোরেশন ফিলস, দাদা কর্পোরেশন অনুভব করে, দ্য প্যাটেন্ট উইল বি ইউজফুল ফর 10 ইয়ার্স। এই প্যাটেন্টটার মেয়াদকাল হচ্ছে 10 বছর, এটা দাদা কোম্পানি ফিল করে। আচ্ছা, খেয়াল করো, প্যাটেন্টের লিগেল লাইফ কয় বছর, 16 বছর। এখন এই লিগেল লাইফের কাজ হবে না যদি অঙ্কের মধ্যে ইউজফুল লাইফ দেয়া থাকে। তো এইখানে দাদা কর্পোরেশন চিন্তা ভাবনা করছে বা ফিল করছে যে এটা ব্যবহার করা যাবে কয় বছর, 10 বছর। তাহলে লিগেল লাইফটাকে আমরা কেটে দিলাম, যেই কয় বছর ব্যবহার করা যাবে সেটি হচ্ছে প্যাটেন্টের অরিজিনাল মেয়াদকাল। তাহলে প্যাটেন্টের মেয়াদকাল কয় বছর, 10 বছর। প্রিপেয়ার দাদা কোম্পানিজ জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য পারচেস অফ দ্য প্যাটেন্ট অ্যান্ড 2004 অ্যামোর্টাইজেশন। মানে প্যাটেন্ট যে ক্রয় করেছি সেই ক্রয়ের জন্য জার্নাল এন্ট্রি রেকর্ড করতে হবে, এবং অ্যামোর্টাইজেশন মানে ওই যে অবচয় বলি না আমরা, ডেপ্রিসিয়েশন, সো অ্যামোর্টাইজেশন ওই অবচয়ের মতোই, অবলোপন আর কি। তো আমরা অ্যামোর্টাইজেশন করব। আমরা প্যাটেন্ট ক্রয় করেছি, সেই প্যাটেন্ট ক্রয়ের জাবেদা দিব, আর প্যাটেন্টের যে অবলোপন হবে প্রতি বছর, হ্যাঁ, সেই অ্যামোর্টাইজেশনের জাবেদা আমরা প্রদান করব। তো দুইটা জাবেদা, পারচেজের একটা জাবেদা আর অ্যামোর্টাইজেশনের একটা জাবেদা। হ্যাঁ, আমরা প্যাটেন্ট ক্রয় করেছি, কত টাকা দিয়ে ক্রয় করেছি, 64,000 টাকা দিয়ে প্যাটেন্ট ক্রয় করেছি, সেই ক্রয়ের জন্য একটা জাবেদা দিতে হবে। আর যেহেতু প্যাটেন্টের মেয়াদ হচ্ছে 10 বছর, তার মানে প্রতি বছর অবচয় হবে। হ্যাঁ, মেয়াদ দেওয়া থাকে যেই সম্পত্তির মেয়াদ দেওয়া থাকে সেই সম্পত্তিরই অবচয় করতে হয়। তো প্যাটেন্ট এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি, যার কারণে ডেপ্রিসিয়েশন না লিখে অ্যামোর্টাইজেশন লেখা হয়। ঠিক আছে, অস্পর্শনীয় সম্পত্তির ক্ষেত্রে আমরা কি লিখি, অ্যামোর্টাইজেশন লিখি, যেমন গুডউইল, প্যাটেন্ট, হ্যাঁ, এগুলোর জন্য আমরা ডেপ্রিসিয়েশন লিখি না, ওইটারই একটা আলাদা রূপ, সেটাকে আমরা অ্যামোর্টাইজেশন বলি। তো যেই সম্পত্তির মেয়াদ দেওয়া থাকে সেই সম্পত্তিরই অবচয় ধরতে হয় বা অ্যামোর্টাইজেশন ধরতে হয়। তো আমরা কি করব, ক্রয় করেছি, ক্রয়ের একটা জাবেদা দিব, আর অ্যামোর্টাইজেশন মানে যেহেতু মেয়াদ দেওয়া আছে
প্রতি বছর অ্যামোর্টাইজেশন করতে হবে, সেই অ্যামোর্টাইজেশনের একটা জাবেদা প্রদান করব। এই দুইটাই হচ্ছে জাবেদা দিতে হবে 1 নম্বর অঙ্কে। আচ্ছা, প্যাটেন্ট ক্রয় করেছি। তো প্যাটেন্ট হচ্ছে সম্পত্তি, হ্যাঁ, প্যাটেন্ট মানে একটা বিশেষ সুবিধা। তো প্যাটেন্ট ক্রয় করেছি, সো প্যাটেন্ট হচ্ছে সম্পত্তি, সম্পত্তি ক্রয় করলে কি হয়, ওই সম্পত্তিটা ডেবিট হয়। তো আমরা প্যাটেন্ট লিখব, ডেবিট পাশে টাকা বসাবো কত, 64,000 টাকা, এই যে প্যাটেন্টের দাম। আর প্যাটেন্ট সবসময় নগদ টাকায় ক্রয় করতে হয়, সো ক্যাশ টাকা চলে যাবে, সো আমরা ক্যাশ লিখব, ক্রেডিট পাশে 64,000 টাকা। আর এক্সপ্লেনেশন দিয়ে দিতে পারলে ভালো, না দিলেও সমস্যা নেই, তো আমি দিয়েই করাবো। টু রেকর্ড পারচেস প্যাটেন্ট ফর ক্যাশ, আমরা প্যাটেন্ট ক্রয় করেছি নগদ টাকায়, এক্সপ্লেনেশনটা দিয়ে দিব। হ্যাঁ, অনেক টিচার এক্সপ্লেনেশন এর জন্য মার্ক কাটে, আবার যারা একটু সিনিয়র টিচার তারা এক্সপ্লেনেশনের জন্য কোনো মার্ক কাটে না। তোমার যদি রিস্ক নিতে ইচ্ছা হয় তুমি এক্সপ্লেনেশন নাও দিতে পারো, আর যদি মনে হয় যে না আমি পরীক্ষায় এক্সপ্লেনেশন দিব, সেই ক্ষেত্রে বেটার, কোনো রিস্ক থাকে না। হ্যাঁ, কারণ টিচারের মনোভাব তো আমরা জানবো না, তো পারলে এক্সপ্লেনেশনটা দিয়ে দিবা। খুবই সহজ, এক্সপ্লেনেশনটা মোটামুটি হলেই হবে, এটা যে একদম আমার মতোই হইতে হবে যত সহজ করে লেখা যায়, হ্যাঁ, জাস্ট বুঝাইতে পারলেই হবে যে আমি এই জাবেদাটা কিসের জাবেদা দিয়েছি। তো আমরা কিসের জাবেদা দিয়েছি, প্যাটেন্ট ক্রয় করেছি, এই জন্য প্যাটেন্ট ডেবিট, নগদ টাকা ক্রয় করেছি, সো নগদ টাকা চলে গেছে, এই জন্য ক্যাশ ক্রেডিট। জাবেদাদের আমরা কি রেকর্ড করলাম, টু রেকর্ড পারচেস প্যাটেন্ট ফর ক্যাশ, আমরা নগদ টাকায় প্যাটেন্ট ক্রয় করেছি। আচ্ছা, আশা করি সবাই প্রথম জাবেদাটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে দ্বিতীয় জাবেদাটা কিসের। 2004 সালের অ্যামোর্টাইজেশনের জাবেদা দিতে হবে। তো অ্যামোর্টাইজেশনের জাবেদা সবসময় বছরের শেষে হয়, যার কারণে আমরা ডিসেম্বর 31 দিব। ক্রয় করছি কিন্তু জানুয়ারি 1 তারিখে, এই জন্য ডেটের ঘরে জানুয়ারি 1 লিখছি। আর অ্যামোর্টাইজেশন সবসময় বছরের শেষে হয়, মানে ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন এগুলো বছরের শেষে ধরতে হয়। তো আমরা এই জন্য ডিসেম্বর 31 দিয়েছি 2004 সালই। আচ্ছা, অ্যামোর্টাইজেশনের জাবেদা কি, প্যাটেন্ট অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, আর প্যাটেন্টের ভ্যালু কমে যাবে, এই জন্য প্যাটেন্টটাকে আমরা ক্রেডিট করব। প্রতি বছর সমানভাবে ভ্যালু কমবে, 10 বছরে পুরো প্যাটেন্টটা জিরো হয়ে যাবে। তো এই জন্য আমরা কি লিখবো, প্যাটেন্ট অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, আর কার ভ্যালু কমে যাবে, প্যাটেন্টের ভ্যালু কমে যাবে। এই যে ডেবিট পাশে যে ভ্যালুটা বসে এটা প্রতি বছর একটু একটু করে কমে যাবে। হ্যাঁ, সো প্যাটেন্ট অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, আর প্যাটেন্টের ভ্যালু কমবে, এই জন্য প্যাটেন্ট ক্রেডিট। কত টাকা ক্রেডিট হবে এখানে দেখাই দিই। দাম হচ্ছে 64,000 টাকা, সো প্রথমে আমি 64,000 টাকা লিখব, তাকে ভাগ করতে হবে ইউজফুল লাইফ দিয়ে, আবার লিগেল লাইফ দিয়ে ভাগ করো না। হ্যাঁ, যদি ইউজফুল লাইফ থাকে তাহলে ইউজফুল লাইফ দিয়ে ভাগ করতে হবে, তো আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে প্রতি বছর অবলোকন কত করে হবে, 6,400 করে। আমরা জাবেদার একটা এক্সপ্লেনেশন দিয়ে দিতে পারলে দিয়ে দিব, টু রেকর্ড অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ফর দ্য ইয়ার, এবছরের অ্যামোর্টাইজেশন এক্সপেন্স রেকর্ড করলাম। আচ্ছা, 1 নম্বর অঙ্ক আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আর যদি কোশ্চেন না থাকে আমি দ্বিতীয় অঙ্কে চলে যাব। কারো কোনো কোশ্চেন আছে 1 নম্বর অঙ্ক নিয়ে? ওকে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, অর্থাৎ 2 নম্বর অঙ্কে। ওকে, আমরা স্ক্রিনে 2 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। খেয়াল করো প্রবলেম 2 কি বলেছে। কেয়া কর্পোরেশন কমেন্সড অপারেশনস ইন আর্লি 2004, মানে 2004 সালে কেয়া কর্পোরেশন হচ্ছে তাদের ব্যবসা পরিচালনা করছে। দ্য কর্পোরেশন ইনকার্ড টাকা 70,000 অফ কস্ট, মানে এই কর্পোরেশনের 70,000 টাকার ব্যয় সংগঠিত হয়েছে। সাচেস, মানে সেই ব্যয়গুলো কি কি সেগুলো তারা বলে দিয়েছে। ফিস টু আন্ডার রাইটার্স, লিগ্যাল ফিস, স্টেট ফিস, প্রমোশনাল এক্সপেন্ডিচার ডিউরিং ইটস ফরমেশন। আচ্ছা, মানে লিগ্যাল আন্ডার রাইটার্স ফিস, তারপর লিগ্যাল ফিস, স্টেট ফিস, প্রমোশনাল এক্সপেন্ডিচার ডিউরিং ইটস ফরমেশন, এই জাতীয় খরচ হয়েছে কত টাকা, 70,000 টাকা। আচ্ছা, যদি এই যে আন্ডার রাইটার্স ফিস, তারপরে লিগ্যাল ফিস, স্টেট ফিস, এই ধরনের ফিস বাবদ কোনো খরচ হয়, সেই খরচটাকে বলা হয় অর্গানাইজেশন কস্ট। আন্ডাররাইটার ফিস, তারপর লিগ্যাল ফিস, স্টেট ফিস, প্রমোশনাল এক্সপেন্ডিচার ডিউরিং ইটস ফরমেশন, এই খরচগুলোকে কি বলা হয়, অর্গানাইজেশন কস্ট বলা হয়। তো আমি হচ্ছে এতগুলা কথা না লিখে আমি সহজ করে বা শর্ট করে বলতে পারি কি, যে কেয়া কর্পোরেশনের 70,000 টাকার অর্গানাইজেশন কস্ট হয়েছে। প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য 70,000 এক্সপেন্ডিচার অ্যান্ড 2004 অ্যামোর্টাইজেশন। আচ্ছা, এই যে 70,000 টাকা খরচ হয়েছে, এইটা তোমাকে জার্নালের মাধ্যমে রেকর্ড করতে হবে,
আর 2004 সালে এটার অ্যামোর্টাইজেশন দেখাইতে হবে। আচ্ছা, অর্গানাইজেশন কস্ট এইটা প্রতিষ্ঠানের জন্য সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। এই যে আন্ডার রাইটার ফিস, তারপরে লিগ্যাল ফিস, এস্টেট ফিস, প্রমোশনাল এক্সপেন্ডিচার ডিউরিং ইটস ফরমেশন, এই জাতীয় খরচগুলো যদি পরিশোধ করা থাকে কোনো কোম্পানির, তাহলে এটাকে কি বলা হবে? এই জাতীয় খরচগুলোকে কি বলা হবে? অর্গানাইজেশন কস্ট বলা হবে, যাকে অর্গানাইজেশন। হ্যাঁ, যাকে সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। তো প্রতিষ্ঠানের আমি কি করলাম, আমি খরচগুলো করলাম, এরপর কোম্পানি চালাইলাম না, আমি চাইলে কারো কাছে এই কোম্পানিটা বিক্রি করে দিতে পারবো। তখন আমি বলতে পারবো যে আমার আন্ডার রাইটার্স ফিস দেওয়া আছে, আমার লিগ্যাল ফিস দেওয়া আছে, আমার স্টেট ফিস দেওয়া আছে, তুমি এই কোম্পানিটা কিনবা কিনা। তখন সে চিন্তা করবে, আচ্ছা এই খরচগুলো যেহেতু দেওয়া আছে, তো অন্য একটা লোক চিন্তা করতে পারে, ঠিক আছে আমি এই কোম্পানিটা আমি কিনে নিই। কথার কথা বুঝাচ্ছি আর কি, যদি এইভাবে কেউ কোম্পানি বিক্রি করে না। যদি ফিসগুলো দেওয়া থাকে, তাহলে কিন্তু অবশ্যই কোম্পানির একটা ভ্যালু আছে, কেউ চাইলে ওই কোম্পানিটা কিনতে পারে। তো আমি এই জন্যই বললাম, যদি এই আন্ডার রাইটার ফিস, লিগ্যাল ফিস, স্টেট ফিস এগুলো যদি পরিশোধ করা থাকে, হ্যাঁ, সেই খরচটাকে কোম্পানির সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। হ্যাঁ, তো আমরা এই যে খরচগুলো করেছি, কত টাকার খরচ করেছি? 70,000 টাকা খরচ করেছি। তো এই 70,000 টাকার এক্সপেন্ডিচারের জার্নাল এন্ট্রি প্রদান করতে হবে, এবং এটার অ্যামোর্টাইজেশন মানে এই সম্পত্তির অবচয় প্রদান করতে হবে। কয় সালে? 2004 সালের। অ্যাজিউম এ ফুল ইয়ার অ্যামোর্টাইজেশন বেসড অন এ 5 ইয়ার্স লাইফ, মানে যখন তুমি অ্যামোর্টাইজেশন করবা তখন অবশ্যই মেয়াদ লাগবে। তো মেয়াদটা ধরতে বলছে 5 বছর। তো আমরা প্রথমে খরচ করেছি যে, হ্যাঁ, সেটার জন্য একটা জাবেদা দিব, মানে ওই সম্পত্তির জাবেদা দিব, মানে আমাদের সম্পত্তি সৃষ্টি হয়েছে সেই জাবেদা দিব। আর সেই সম্পত্তির অ্যামোর্টাইজেশন দিতে হবে প্রতি বছর। হ্যাঁ, মানে 4 সালের জন্য একবার আমরা অ্যামোর্টাইজেশনের জাবেদা প্রদান করব। এই দুইটাই হচ্ছে জাবেদা, যে আমাদের সম্পত্তি সৃষ্টি হয়েছে মানে খরচ করার মাধ্যমে, আর সেই সম্পত্তির অবলোকনে জাবেদা দিতে হবে। তো আমরা প্রথম জাবেদা দিচ্ছি, এখানে কোনো মাসের নাম উল্লেখ নাই। সো আমি 2004 সাল লিখলাম, কোনো মাসের নাম লিখছি না। হ্যাঁ, প্রথমেই আমরা কি করব, যে অর্গানাইজেশন কস্ট সৃষ্টি হয়েছে কত টাকা? 70,000 টাকা। আর এটা অবশ্যই নগদ টাকায় পরিশোধ করতে হয় এই খরচটা। তো আমরা কি লিখব? অর্গানাইজেশন কস্ট ডেবিট 70,000 টাকা। আর এটা নগদ টাকায় যেহেতু পরিশোধ করতে হয়, সেহেতু মানে এই যে আন্ডার রাইটার ফিস, লিগ্যাল ফিস, স্টেট ফিস, প্রমোশনাল এক্সপেন্ডিচার ফরমেশন, এই খরচগুলো কি করতে হয়? নগদ টাকায় পরিশোধ করতে হয়। সো ক্যাশ ক্রেডিট করতে হবে। তো আমরা ক্যাশ ক্রেডিট করলাম 70,000 টাকা। টু রেকর্ড পেইড ক্যাশ ফর অর্গানাইজেশন কস্ট, মানে অর্গানাইজেশন কস্ট আমরা নগদ টাকায় পরিশোধ করে দিয়েছি, এরকম একটা এক্সপ্লেনেশন আমরা দিয়ে দিব। আচ্ছা, এখন আমি কি বলেছি? অর্গানাইজেশন কস্ট এটা প্রতিষ্ঠানের জন্য সম্পত্তি হিসাবে বিবেচিত হবে আর কি। হ্যাঁ, কেন সম্পত্তি হিসেবে বিবেচিত হবে এটা আমি কিন্তু একটা উদাহরণ দিয়েই বুঝিয়েছি, যে যদি কোনো কোম্পানির আন্ডার রাইটার ফিস, লিগ্যাল ফিস, স্টেট ফিস, প্রমোশনাল এক্সপেন্ডিচার ফরমেশন, এই খরচগুলো পরিশোধ করা মানেই হচ্ছে প্রতিষ্ঠানের ভ্যালু বৃদ্ধি পাওয়া। তো যেই খরচ করলে প্রতিষ্ঠানের ভ্যালু বৃদ্ধি পায়, হ্যাঁ, তো সেই খরচটাকে কি আমি সম্পত্তি হিসেবে ধরতেই পারি। এখন এই সম্পত্তির কি করতে হবে? অ্যামোর্টাইজেশনের জন্য জাবেদা প্রদান করতে হবে। তো আমি অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট লিখবো, আর অর্গানাইজেশন কস্ট মানে এটার ভ্যালুটা আস্তে আস্তে কমাই দিব। সো অর্গানাইজেশন কস্ট আমরা ক্রেডিট করব। কত টাকা? 5 দিয়ে ভাগ করতে হবে। 70,000-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? কেউ একজন ক্যালকুলেশন করে আমাকে বলো, 70,000-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 14,000 ভাইয়া। 14,000। সো এটাই হচ্ছে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স, 14,000 টাকা ডেবিট। আর অর্গানাইজেশন এক্সপেন্সের ভ্যালু কমে যাচ্ছে, সো অর্গানাইজেশন এক্সপেন্স ক্রেডিট করব 14,000 টাকা। আচ্ছা, দেখো তো 2 নাম্বার অঙ্ক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি না? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমাকে বলবা যে না ভাইয়া কোশ্চেন নাই। হ্যাঁ, যে বুঝছো সে বললেও হবে, কারো যদি কোশ্চেন থাকে সে করবে, আর আদারওয়াইজ আমি অন্য অঙ্কে চলে যাব। কেউ বুঝে থাকলে আমাকে বলো যে কোশ্চেন আছে কি নাই। না ভাইয়া, কোশ্চেন নাই। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, অর্থাৎ 3 নাম্বার অঙ্কে। ওকে, আমরা স্ক্রিনে 3 নাম্বার অঙ্কটি দেখতে পাচ্ছি। 3 নাম্বার অঙ্কে কি বলেছে খেয়াল করো। ডক্টর মোবিন্স ইনকর্পোরেশন স্পেন্ড টাকা 60,000 ইন অ্যাটর্নিস ফিস, রেজিস্ট্রেশন ফিস, ডিজাইন কস্ট, কনসাল্টিং ফিস অ্যান্ড আদার কস্ট হোয়াইল ডেভেলপিং দ্য ট্রেড নেম অফ ইটস নিউ প্রোডাক্ট। আচ্ছা, নিউ প্রোডাক্টের নাম কি? মিন বিন মেশিন। যাই হোক, আচ্ছা, নিউ প্রোডাক্টের
ট্রেড নেম ডেভেলপের জন্য, ট্রেড নেম ডেভেলপের জন্য ভালো করে খেয়াল করো, ট্রেড নেম ডেভেলপের জন্য আমরা কিছু খরচ করেছি। অ্যাটর্নি ফিস দিয়েছি, রেজিস্ট্রেশন ফিস দিয়েছি, ডিজাইন কস্ট করেছি, কনসাল্টিং ফিস দিয়েছি এবং অন্যান্য কিছু খরচ হয়েছে, এই খরচগুলো দিয়েছি। তো খরচের নামগুলো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আমরা কী জন্য এই খরচটা করেছি। ট্রেড নেমটাকে ডেভেলপ করার জন্য আমরা এই খরচটাকে করেছি। অর্থাৎ একটা পণ্যের ট্রেড নেম পাওয়া লাগে যখন আমরা ব্যবসা করি। হ্যাঁ, একটা পণ্যের মানে এটা বাণিজ্যিক নাম আর কি। তো পণ্যের বাণিজ্যিক নাম কি হবে সেটার জন্য তোমাকে অ্যাটর্নি ফিস দিতে হয়, রেজিস্ট্রেশন ফিস দিতে হয়, ডিজাইন কস্ট দিতে হয়, কনসাল্টিং ফিস দিতে হয়, অন্যান্য আরও খরচ হয়। হ্যাঁ, তো এই খরচগুলো করার পর তুমি হচ্ছে একটা পণ্যের ট্রেড নেম পেতে পারো। তো আমরা ট্রেড নেম ডেভেলপ করার জন্য আমরা এই খরচগুলো করেছি। কত টাকা খরচ করেছি? 60,000 টাকা খরচ করেছি। সো ট্রেড নেম এটা হচ্ছে আমাদের এক ধরনের সম্পদ। যেহেতু আমি ট্রেড নেমটা ডেভেলপ করার জন্য এই খরচগুলা করেছি, ধরো আমি কি করলাম, এখন এই ট্রেড নেমটা চাইলে কারো কাছে বিক্রি করতে পারবো। আমি বলতে পারবো যে আমার অ্যাটর্নি ফিস দেওয়া আছে, আমার রেজিস্ট্রেশন ফিস দেওয়া আছে, হ্যাঁ, ডিজাইন কস্ট করা আছে, কনসাল্টিং ফিসও দিয়ে দিয়েছি, অন্যান্য যত খরচ আছে সব খরচ করে ফেলেছি। হ্যাঁ, আমার ট্রেড নেমটাও আমি পেয়ে গেছি। সো এই ট্রেড নেমটা হচ্ছে সম্পত্তি। কত টাকার সম্পত্তি? 60,000 টাকার সম্পত্তি। তো আমরা ট্রেড নেম ডেভেলপ করছি কত টাকার? 60,000 টাকার। সো ট্রেড নেম নামের একটা সম্পত্তি সৃষ্টি হয়েছে। সো আমি জাবেদা যখন প্রদান করব তখন আমাদের জাবেদা কি দিতে হবে? ট্রেড নেম ডেবিট, মানে ট্রেড নেম এটাই হচ্ছে একটা সম্পত্তি, সে নিজেই একটা সম্পত্তি। ট্রেড নেম ডেবিট, আর নগদ টাকা এই খরচগুলো করতে হয়েছে, সো ক্যাশ ক্রেডিট। কত টাকা? ট্রেড নেম ডেবিট হবে 60,000 টাকা, মানে এই সবগুলো খরচ মিলে 60,000 টাকা হয়েছে। সো ট্রেড নেমটার দাম হচ্ছে 60,000 টাকা, নগদ টাকা চলে গেছে কত? 60,000 টাকা। সো ক্যাশ ক্রেডিট 60,000 টাকা। আমরা এক্সপ্লেনেশন দিব টু রেকর্ড ডেভেলপিং দ্য ট্রেড নেম। আমরা ট্রেড নেমটাকে মানে বাণিজ্যিক নামটাকে ডেভেলপ করে ফেলেছি। সো সেই জন্য জাবেদা প্রদান করলাম ট্রেড নেম ডেবিট ক্যাশ ক্রেডিট। ট্রেড নেম ডেবিট কেন করলাম? কারণ ট্রেড নেম হচ্ছে একটা সম্পত্তি, এই সম্পত্তিটা সৃষ্টি হয়েছে বা আমি অর্জন করেছি। হ্যাঁ, সো এটা আমারই সম্পত্তি, যার কারণে আমি ট্রেড নেম ডেবিট করব। আর নগদ টাকা চলে গেছে এই ট্রেড নেম ডেভেলপ করার কারণে, সো নগদ টাকা চলে যাওয়ার কারণে আমরা ক্যাশটাকে ক্রেডিট করব। আচ্ছা, আশা করি 1 নম্বর জাবেদা বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী বিষয়ে। প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য 60,000 এক্সপেন্ডিচার। আমরা যে 60,000 টাকা খরচ করেছি সেই জন্য জার্নাল প্রদান করতে হবে। আচ্ছা, তো জার্নাল তো আমি প্রদান করেই ফেললাম, ট্রেড নেম ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যান্ড ফার্স্ট ইয়ার্স অ্যামোটাইজেশনস, এবং প্রথম বছর অ্যামোটাইজেশনের জাবেদা প্রদান করতে হবে ইউজিং 8 ইয়ার লাইফ। মানে যখনই তুমি অ্যামোটাইজেশন করবা তখন অবশ্যই মেয়াদ দেওয়া থাকতে হবে, কারণ মেয়াদ দেওয়া না থাকলে তুমি অ্যামোটাইজেশনের জাবেদা প্রদান করতে পারবা না। তো আমি এখন অ্যামোটাইজেশনের জাবেদা প্রদান করব, জাস্ট ভ্যালুটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। তো অ্যামোটাইজেশন জাবেদা কি? ট্রেড নেম অ্যামোটাইজেশন এক্সপেন্স ডেবিট, আর ট্রেড নেমের ভ্যালু কমে যাবে, সো আমরা ট্রেড নেম ক্রেডিট করে দিব। তো ট্রেড নেম অ্যামোটাইজেশন এক্সপেন্স ডেবিট কত টাকা? 60,000-কে 7,500, জাস্ট 60,000-কে ভ্যালু দিয়ে ভাগ ইয়ার দিয়ে করবো। ভাগ করবো আর কি, তাহলে পাওয়া যাবে 7,500। 7,000। জি ভাইয়া। তাহলে ট্রেড নেম অ্যামোটাইজেশন এক্সপেন্স ডেবিট 7,500, আর ট্রেড নেম ক্রেডিট হবে 7,500। আচ্ছা, 3 নম্বর অঙ্ক মোটামুটি সহজই ছিল। তারপর আমি যতটুকু ডিটেলসে বোঝানো দরকার বুঝিয়েছি। তারপর যদি কারো কোশ্চেন থাকে বলতে পারো। কোশ্চেন আছে কারো 3 নম্বর অঙ্ক নিয়ে? না। না ভাইয়া। আচ্ছা, আমাদের প্রথম ক্লাস তো আমি বেশি অঙ্ক স্লাইডে রাখি নাই, 3টা অঙ্ক রেখেছিলাম। আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই 3টা অঙ্ক তো হোমওয়ার্ক থাকবেই। 1, 2, 3। আর 4 নম্বর অঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, এটাও এই টাইপের অঙ্ক, জাবেদার মতোই। যদি এই 3টা অঙ্ক পারো, 4 নম্বর হয়তো বা সম্পত্তির নামটা ভিন্ন, হ্যাঁ, ফ্রাঞ্চাইজ নাম মনে হয়, তো 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে।